নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিকভাবে আমি পড়ে শোনাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বাঙালির আমেরিকা দর্শন, আজ দ্বিতীয় পর্ব। বাঙালিদের এত টাকা হয়েছে যে দেশ থেকে লেখক নিয়ে যাচ্ছে। অনেকের এই বিস্ময়ে চোখের পলক পড়ছিল না। ব্যাপারটা বিস্ময়েরই, কারণ দেশি বাঙালিদের যা হেরো চেহারা, গোটা দেশের তুলনায় তাদের যা লক্ষ্মী ছাড়া অবস্থা, তাতে বাঙালিদের এলেম সম্পর্কে ঘোরতর সন্দেহ থাকাটাই স্বাভাবিক। এমনকি বিদেশেও বাঙালি গিয়ে টাটা বিড়লা হয়ে দাঁড়িয়েছে এমন নয়। সেখানেও বাঙালিরা মোটামুটি চাকুরিজীবী, 2-4 জন ব্যবসা করেন বটে, কিন্তু গুজরাটি ও পাঞ্জাবিদের তুলনায় কিছুই নয়। বিশেষ করে গুজরাটি সম্প্রদায় আমেরিকা আর ব্রিটেনে ব্যবসায় যে মায়াজাল বিস্তার করে ফেলেছেন, তাতে তারা সেখানকার ভূমিপুত্রদেরও ঈর্ষার পাত্র। তবে হ্যাঁ, লেখাপড়ায়, বিশেষ করে বুদ্ধিজীবী লাইনে বাঙালি এখনও কিছুটা সমীহ আদায় করে নেয়। তার প্রতি সরস্বতীর কিছু নেক নজর থাকলেও লক্ষ্মীর কৃপাদৃষ্টি বিশেষ নেই। লক্ষ্মী কোনোদিনই বাঙালিদের তেমন পছন্দ করেন না। বাঙালি বলতেই তাই আমাদের চোখের সামনে মধ্যবিত্ত কথাটাই নেচে ওঠে। বাঙালি মানেই মধ্যবিত্ত। উচ্চবিত্ত বাঙালির সংখ্যা এমনই অঙ্গুলিমেয় যে তাদের হিসেবের মধ্যে ধরার দরকারই নেই। আর এই যে বাঙালির আমূল মধ্যবিত্ততা, তার কারণ তার স্বভাবের মধ্যেই নিহিত। হা ঘরে বাঙালি যদি কোনো সুযোগে কিছু টাকা করতে পারে, তাহলেই তার আরও টাকা করার ইচ্ছেটা অবলুপ্ত হয়। ঝোঁক আসে টাকাটা ওড়াবার পন্থা খুঁজতে। এক্সপ্যানশনের দিকে তার কোনো আগ্রহ নেই। কয়েক লাখ টাকা জমে গেলেই মনে হয় অনেক হয়েছে। লন্ডনের ওয়েমলেতে নিয়ে গিয়েছিল বন্ধু ভাস্কর দত্ত। বলেছিল, চল গিয়ে দেখবি গুজরাটিরা কেমন কলোনাইজেশন করে ফেলেছে। বাস্তবে কি, ওয়েমলেতে গিয়ে নিরঙ্কুশ গুজরাটি সাম্রাজ্য দেখে আমি বিস্মিত এবং মুগ্ধ। গোটা চত্বরটাই তারা বাঘের থাবায় দখল করে রেখেছে। কি বলবে, এটা লন্ডন? গুজরাটি দোকানে গোটা রাস্তা 6 লাখ। সাহেব মেমদের ছায়াটুকু পর্যন্ত সেখানে নেই। এদের বেশিরভাগই অবশ্য আফ্রিকার অভিবাসী ছিলেন। সেখানকার রাজনৈতিক সামাজিক স্থিতিশীলতার অভাবে ইংল্যান্ডে এসে নতুন মাতৃভূমি প্রতিষ্ঠার কাজে ব্রতী হয়েছেন। ভারতের ব্যবসা বাণিজ্য এদের কল্যাণেই এখন রমরমা। এদের কল্যাণেই বেশ কিছু বিদেশি মুদ্রা ভারতে আসছে। উপরন্তু ইংরেজরা যে এদেশে 200 বছর ধরে শাসন করেছিল, তার কিছুটা প্রতিশোধও এরা নিচ্ছেন। প্রশাসনিক দিক দিয়ে না হলেও অর্থনীতিতে এরা তো ব্রিটেনকে অনেকটাই দখল করে আছেন। আমেরিকাতেও কয়েকটা ব্যবসা গুজরাটিদের একচেটিয়া। ইন্ডিয়ান শপ বলতেই গুজরাটিদের দোকান। এসব দোকান সস্তা ও সততার জন্য সুখ্যাত। আমি সেখানে সাহেব মেমদের ভিড় প্রত্যক্ষ করে ভারী প্রীত হয়েছে। গুজরাটি এবং পাঞ্জাবিরা হলেন পয়সাওয়ালা ভারতীয়। এরাও নানা উপলক্ষে দেশ থেকে শিল্পী সাহিত্যিকদের নিয়ে যান। তবে এদের ব্যবস্থাপনা অনেক বিরাট। লাখো লাখো ডলার পাউন্ড তাতে খরচ হয়। আর সেই সব অনুষ্ঠানে আমন্ত্রিত হন সেই সব লোকেরাই যাদের নাম ভীমসেন যোশী, রবি শঙ্কর, লতা মঙ্গেশকর, অমিতাভ বচ্চন বা ওই রকমই। তা গুজরাটিরা গুজরাটিদের মতো করবে, বাঙালিরা বাঙালিদের মতো। দুপক্ষের তুলনা করতে যাওয়া বৃথা। তবে বাঙালিরাও যে আজকাল দেশ থেকে লোকজন নিয়ে যাচ্ছে, ওটাই যা বলার মতো কথা। তবে কথা উল্টো দিকেরও আছে। রবাহুত অনাহুত বাঙালি শিল্পীদের হঠাৎ হঠাৎ গিয়ে হাজির হওয়া প্রবাসী বাঙালিদের কিছু শিরোপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি।
দেশ দেখা বা বিদেশে গিয়ে অর্থ উপার্জন বা খ্যাতি ও প্রতিষ্ঠা পাওয়া ইত্যাদি নানা উদ্দেশ্যেই এরা নিজের গরজে গিয়ে হাজির হন। ঢালাও বিদেশি মুদ্রা না থাকায় এদের নির্ভর করতে হয় বাঙালিদের ওপরেই। একই শিল্পী বারবার যাওয়ার ফলে ব্যাপারটা একটু ঘাড়ে চাপার মতো দাঁড়িয়ে যায়। কাহাতক একই গান বারবার $10 টিকিট কেটে তাঁরা শুনবেন। শুধু টিকিট কাটাই তো নয়, গোটা অনুষ্ঠানের ব্যবস্থা, থাকা খাওয়ার বন্দোবস্ত, বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের জন্য যোগাযোগ করে দেওয়া ইত্যাদি ঝামেলাও তো কম নয়। দুঃখের বিষয়, সাহেব মেমদের দর্শক বা শ্রোতা হিসাবে এরা পান না, কাজেই নির্ভর করতে হয় বাঙালিদের ওপরেই। বিদেশে চাকুরিজীবী বাঙালিদের না আছে তত টাকা, না আছে তেমন সময়, তবু গিয়ে কেউ হাজির হলে এরা তাকে ফেলেন না, সাধ্যমতো সাহায্য করেন। কোনো পক্ষেরই দোষ দেওয়ার নেই। এই দেশে শিল্পী কলাকার অনেক, তাদের মধ্যে সত্যিকারের জ্ঞানীগুণীরও অভাব নেই। সকলেই যে প্রাপ্য মর্যাদা, অর্থ, খ্যাতি ও প্রতিষ্ঠা পান তা তো নয়। এদেশের অনেক প্রথম শ্রেণীর গায়ক, বাদক, কলাকারেরও পেটের দায়ে চাকরি তো বটেই, উঞ্ছবৃত্তিও করতে হয়। এরা যদি শ্যামখুড়োর সব পেয়েছির দেশে গিয়ে কিছু একটা করতে চান তাহলে দোষের কি? মুশকিল হলো স্পন্সর নিয়ে। তেমন জোরদার মালদার স্পন্সর না জুটলে ও দেশে গিয়ে যে কি কষ্ট পোয়াতে হয় তা ভুক্তভোগীরা ভালোভাবেই জানেন। কিন্তু বাঙালিদের মধ্যে তেমন স্পন্সর পাওয়া খুবই কঠিন। তারা যদি বা গায়ককে বা বাদককে স্পন্সর করতে পারেন, তা বলছি কি পেরে ওঠেন না। একটা নাটকে যদি 15 জন কুশীলাভ থাকেন, তো এরা হয়তো 5 জনকে বড়জোর স্পন্সর করতে পারেন। আর একটা বিপদ হলো, এদেশ থেকে যারা এরকম ভাগ্যান্বেষণে যান, তারা অনেকেই চান ওদেশে পাকাপাকিভাবে থেকে যেতে। ফলে উদ্ভব হয় নানা রকম জটিলতার। প্রবাসী বাঙালিরা এরকম জটিলতায় জড়িয়ে পড়তে চান না স্বাভাবিকভাবেই। নিউ ইয়র্কে একটা বাঙালি পরিবারের বাড়িতে বেসমেন্টের ঘর ভাড়া নিয়ে থাকে একটি মেয়ে, 35-36, বোম্বের বাঙালি। কয়েক বছর আগে সে নিউ ইয়র্কে চলে এসেছে। বাকি জীবন এখানেই কাটাবে, হয়তো এককভাবেই। তার পেশা গান গাওয়া এবং শেখানো। সে অবাঙালি ছাত্রছাত্রীদের গজল টজল শেখায়। ফাংশনে গান গেয়েও তার রোজগার হয়। তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি ভাই আমেরিকাতেই থাকতে চাও কেন? সে খুব সরল হাসি হেসে বলল, আমার এদেশে ভীষণ ভালো লাগে। দেশের জন্য কষ্ট হয় না, মা বাবা ভাই বোনের কথা মনে হয় না। হয়, তবে মাঝে মাঝে তো যাবই। এই মেয়েটি সাহসী, খুবই সাহসী। আমেরিকায় আছে অথচ হেলথ ইন্স্যুরেন্স করেনি। তার মানে সামান্য অসুখ বিসুখ হলেই হাজার হাজার ডলার লেগে যাবে চিকিৎসার ধাক্কায়। মেয়েটি হাসি মুখেই বলল, গান বাজনার সূত্রে আমার অনেক ডাক্তার চেনা, চিকিৎসায় আমার পয়সাই লাগবে না। মেয়েটির রূপ নেই বটে, কিন্তু স্বভাবটি চমৎকার। সে বাংলা বলতে পারলেও লিখতে বা পড়তে পারে না। তাছাড়া বোম্বাইতে তাদের 3 পুরুষের বাস। সে আমার লেখা তো পড়েইনি, এমনকি নামও শোনেনি। তবু একজন বাঙালি লেখককে দেখে সে যে শ্রদ্ধা ও সম্মান দেখালো, তাতে কোনো কৃত্রিমতা নেই। বলল, আপনার লেখা পড়িনি তাতে কি, আপনি গুণী মানুষ তো, আমাকে একটা অটোগ্রাফ দিন। নিউ ইয়র্কে একটা দোকানে বেশ দরাদরি করে জিনিসপত্র কেনার চেষ্টা করছিলাম একদিন। দোকানটার মালিক স্প্যানিশ, বেশ ফেরেববাজ লোক। দরাদরি এবং ব্যবসায়িক কথাবার্তায় বেশ কাহিল হয়ে হার মানতে বসেছি। ঠিক এমন সময় কাউন্টারের ওপাশ থেকে কেউ আমার কানে কানে পরিষ্কার বাংলায় জিজ্ঞেস করলো, দাদা কি বাংলাদেশি নাকি? আমি পিছনে তাকিয়ে দেখলাম যে সে একজন দোকানের কর্মচারী। আমি বাংলাদেশি নই, তবে ঢাকাই বাঙাল, কিন্তু ভাগ্যের ফেরে ভারতীয় বাঙালি, নিবাস কলকাতা বা শিলিগুড়ি।
মাথা নেড়ে বললুম, না, কলকাতার। ছেলেটির বয়স 22-23-এর বেশি নয়। দেশভাগের ব্যাপারটা সে তেমন প্রত্যক্ষভাবে অনুভব করে না, তবু বাঙালি বলেই বোধহয় সহানুভূতি প্রকাশ করে বলল, এরা অতি খচ্চর লোক, কেটে পড়ুন। খুব বাজি বুঝি? খুব। তুমি এদের খপ্পরে পড়লে কিভাবে? ছেলেটা যে দেশি ভাষায় আমার সঙ্গে কথা বলছে তা লক্ষ্য করেই দোকানদার চড়া গলায় একটা ধমক মেরে ছেলেটাকে বেসমেন্টে পাঠালো কোনো জিনিস আনার ছুতোয়। মেট্রোপলিটন মিউজিয়ামেও ক্যান্টিনে বসে খাচ্ছি, একজন স্টুয়ার্ডকে দেখে কেমন যেন মনে হলো বাঙালি। বাঙালির চেহারায় তেমন কোনো জাতিগত বৈশিষ্ট্য না থাকলেও কেন যেন চেনা যায়। খানিকক্ষণ বাদে সেই লোকটা চলে এলো আমার কাছে। দাদা কি বাংলাদেশি? পরে জেনেছি দীর্ঘ অনিশ্চয়তার পর ইনি মার্কিন নাগরিকত্ব পেয়ে গেছেন। এরকম বাংলাদেশি অনেকের সঙ্গেই পথে ঘাটে নানা সূত্রে পরিচয় হয়েছে। আমেরিকায় বাংলাদেশি অভিবাসীর সংখ্যা এখন বিরাট। কেন এবং কিভাবে তাঁরা চলে এলেন তা স্পষ্ট করে বোঝা মুশকিল। তবে বাংলাদেশের অর্থনীতির দুর্বলতা এবং প্রশাসনিক অস্থিরতা এর মুখ্য কারণ হতে পারে। এদের অনেকেরই ইমিগ্র্যান্ট ভিসা বা গ্রিন কার্ড নেই, কারো কারো বা বৈধ ছাড়পত্রেরও অভাব রয়েছে। এরা এখানে স্থায়ীভাবে বসবাস করার আশা নিয়ে জীবন সংগ্রাম করে যাচ্ছেন। ঘন্টায় $3.75 সেখানকার ন্যূনতম মজুরি। কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় এদের কম মজুরিতে খাটিয়ে নিচ্ছে চতুর ব্যবসায়ীরা। এই বঞ্চিতদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাকে ছাড়িয়ে যাবে পোর্তোরিকান বা দক্ষিণ আমেরিকার আরও অনেক লোক। ভারতীয় বেশ কিছু আছে। কিছুদিন আগে এক উদার ক্ষমাশীলতায় এদের অনেককেই মার্কিন নাগরিক করে নেওয়া হয়েছে। বাকি আছে আরও বহু সংখ্যক ভাগ্যান্বেষীর ভাগ্য নির্ধারণ। আপাতত লুকিয়ে চুরিয়ে পুলিশের নজর এড়িয়ে গা ঢাকা দিয়ে দিন গুজরান করতে হচ্ছে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অতিকায় লিফটে নানা ভাষায় স্বাগতম কথাটি লেখা আছে। গুরুত্বপূর্ণ আরও নানা জায়গায় বাংলা ভাষা স্বীকৃত এবং সম্মানিত একটি রাষ্ট্রভাষা। এটা সম্ভব হয়েছে বাংলাদেশের জন্যই। একটি রাষ্ট্রের জাতীয় ভাষা বাংলা। আপাতত এটাই আমাদের কিছুটা গৌরব বৃদ্ধি করে। নইলে পশ্চিমবঙ্গের দুর্বল বাঙালিদের জন্য ভয়েস অফ আমেরিকা বা বিবিসি ব্যয়বহুল বাংলা সার্ভিস চালু রাখত না। বাংলা নিয়ে মাথা ব্যথাও ছিল না কারো। প্রসঙ্গে ফেরা যাক। প্রবাসী বাঙালিরা তাঁদের বঙ্গ সম্মেলনে একজন বাঙালি লেখক এবং প্রখ্যাত ভাস্কর চিন্তামণি করকে নিয়ে যাচ্ছেন, এটা একটা বিস্ময়কর ঘটনাই বটে। আমেরিকার রাউন্ড ট্রিপ টিকিটের দাম প্রায় 15,000 টাকা, খুব কম নয়। বাঙালির মাথা পিছু গড় আয় বাড়লেও 15,000 টাকা এখনও অনেক টাকা। লালমোহন হোর অর্থাৎ লালুদা যে প্রোগ্রাম পাঠালেন তাতে দেখলাম আমাকে সম্মেলনের দ্বিতীয় দিনে আধ ঘন্টার জন্য একটি বক্তৃতা দিতে হবে। চিন্তামণিদার বরাদ্দ সময়ও তাই। মাত্র আধ ঘন্টার জন্য এত ঝামেলা পোয়াবেন তাঁরা, এত খরচ করে? আমার ভাষণের যে এত দাম তা তো জানা ছিল না আগে।
ককটেল জাতীয় আমন্ত্রণ আমি পারতপক্ষে এড়িয়ে যাই, কারণ যে মদ খায় না তার পক্ষে ককটেলে হাজির থাকা ভারী কষ্টকর অভিজ্ঞতা। অন্যেরা যখন মদের পাখনায় ভর দিয়ে ক্রমে ক্রমে হাই হতে থাকে, তখন আমি থেকে যাই আমার সুরাহীন লো লেভেলে। কমিউনিকেশন গ্যাপ দেখা দেয় এবং শেষে আমার হাই উঠতে থাকে বিরক্তিতে। সফট ড্রিঙ্কস পান করে করে গলা অবধি হয়ে যায়। আর ডিনারের ব্যাপারটাতেও বিশেষ সুবিধে হয় না, কারণ হোটেল, ক্লাব ইত্যাদিতে পেঁয়াজবিহীন নিরামিষ পদ খুঁজে পাওয়াই শক্ত। আগে থেকে বলা কওয়া থাকলেও শেষ অবধি দেখা যায় মটর পনিরে পেঁয়াজ, চিজ মশলায় পেঁয়াজ, স্যালাডে পেঁয়াজ। ফলে প্রায় অভুক্তই থেকে যেতে হয়। আগে, অর্থাৎ কিছুকাল আগে মাত্র কেউ মদ খায় শুনলে সেটাই হতো ঈষৎ বিস্ময় ও বিরক্তির ব্যাপার। লোকটা মদ খায়। আজকাল হয়েছে উল্টো, মদ খায় না শুনলেই লোক ভ্রু আকাশে তুলে ফেলে। সে কি ড্রিঙ্ক করেন না? ও মা, কেন? একে মা মনসা, তাই ধোঁয়ার গন্ধ। মদ খাই না বলে গঞ্জনা শোনবার পরই যখন আমাকে কবুল করতে হয় যে আমি মাছ, মাংস, পেঁয়াজ, রসুনও খাই না, তখন লোকে এমনভাবে তাকায় যেন উফো দেখছে। এইসব নানা কারণেই ককটেল ডিনারে যাওয়া আজকাল ছেড়েই দিয়েছি। তবু সামাজিক জীব হিসেবে কোথাও কোথাও না গিয়েও উপায় থাকে না। আমেরিকা থেকে আগত যারা, অর্থাৎ প্রবীর সাহা আর তার বউ সুমিতা যখন লেক ক্লাবে ককটেল ডিনারে ডাকলো, তখন অনিচ্ছা সত্ত্বেও যেতে হলো। পরিবেশটা প্রথমটায় বেশ মনোরমই ছিল। বন্ধুরা হুইস্কি এবং আমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে যাচ্ছি। লেকের উপর চাঁদ, মিষ্টি বাতাস, ঘাসের লন সবই বেশ অনুকূল ছিল। কিন্তু এক নাম ডাকওয়ালা শিল্পী বন্ধু সামান্য একটু পান করার পরই ঘ্যান ঘ্যান শুরু করলেন আমার আমেরিকা যাওয়া নিয়ে। ব্যাপারটা বোধহয় তার পছন্দ হচ্ছিল না। অফ অল পার্সন এই কেন যাবে? প্রথমটায় রঙ্গরসিকতার লেভেলটা ছিল, তারপর শুরু হলো প্রায় নাগা নৃত্য। তার রচনাবলীর সাদা অর্থ দাঁড়ায় আমার আমেরিকায় শীর্ষেন্দু কেন যাচ্ছে। আমারও মনে হচ্ছিল বাস্তবিক অন্যের আমেরিকায় আমার যাওয়ার দরকারটাই বাকি, না গেলেই তো হয়, বিস্তর ঝামেলা থেকে বেঁচে যাই। রুটি, ঢ্যাঁড়স ভাজা, কোল্ড ড্রিঙ্কস আর বন্ধুর আক্ষেপে সেই সন্ধ্যের চাঁদ প্রায় চোখের জলে ভেসে গেল। আমেরিকা যাচ্ছি বলে আমারও ভারী দুঃখ হতে লাগলো। হৃৎপিণ্ডে দামামা বেজেই যাচ্ছে। আমি কি তবে যাবই? আমার বন্ধু সিরাজ, অর্থাৎ সৈয়দ মুস্তাফা সিরাজ, খুব মিটিমিটি হাসতে লাগলো আর বলতে লাগলো, 80 সালে আমেরিকা থেকে ফিরে এসে তোকে যা যা বলেছিলাম তুই তার এক বর্ণও বিশ্বাস করিসনি। এবার গিয়ে দেখে আয়, তারপর বলিস ঠিক বলেছিলুম কি না। হাঁ হয়ে থাকবি রে, হাঁ হয়ে থাকবি। আমি তাকে বললুম, যদি তারা আমাকে হাঁ করতে না পারে তাহলে ফিরে এসে তোকে তুলোধনা করব, মনে রাখিস। সিরাজের সঙ্গে আমার ঝগড়া কাজিয়া দীর্ঘদিনের। আমরা যখন বেশ ছেলে মানুষ তখন সন্ধেবেলায় কফি হাউস থেকে আমাদের তর্কযুদ্ধ শুরু হতো। সেটা শেষ হতো হ্যারিসন রোডে আমার মেশবাড়িতে এবং নিশূত রাতে। তখন ট্রাম, বাস বন্ধ হয়ে যেত এবং সিরাজ গজগজ করতে করতে পায়ে হেঁটে তার এন্টালির বাসায় ফিরত। আমেরিকা নিয়ে আনন্দবাজারের নিউজ টেবিলে সেই 80 সালে আমাদের কম লড়ালড়ি করতে হয়নি।
পরে বুঝেছি আমেরিকাকে নানান চোখে দেখা যায়, ভালো চোখে মন্দ চোখে। আসলে আমেরিকা নানান রকমের, ইস্ট কোস্ট ওয়েস্ট কোস্ট দুটোই দেখে আসব এমন একটা আশা পোষণ করেছিলাম। এক ঢিলে অনেক পাখি, প্যারিস, লন্ডন, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস ইত্যাদি। আমেরিকার বিস্তৃতি সম্পর্কে ধারণার অভাব হয়তো ছিল, তার চেয়ে বেশি ছিল ও দেশে ভ্রমণ ব্যয় সম্পর্কে অজ্ঞতা। ধ্রুব আমার প্রোগ্রাম শুনে চোখ কপালে তুলে বলল, দাদা, লন্ডন থেকে নিউ ইয়র্কের যা দূরত্ব, নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেসও তাই, এমনকি সময়টা পর্যন্ত আলাদা। তবে নিতান্তই যদি যেতে চান তাহলে যাবেন। আমি একটু বমকে গেলুম। সারাক্ষণ $520 দিয়ে গোটা আমেরিকাকে মাপ যোগ করে যাচ্ছি, তার মধ্যেই কেনাকাটা, তার মধ্যেই ঘোরাফেরা। তাই সতর্ক হয়ে বললুম, আচ্ছা, সে ওখানে গিয়ে ঠিক করা যাবেখন। ধ্রুব বলল, সেই ভালো, বাঙালি নেমন্তন্ন, সুতরাং বেহিসাবি কল্পনার লাগাম ছাড়া ঠিক নয়। কাজেই স্বপ্নের পোলাওয়ে ঘি ঢালতে কার্পণ্য করতে লাগলাম। ধ্রুব অবশ্য আশ্বাস দিয়ে বলল, আমেরিকা অনেক বড় দেশ, গোটা আমেরিকাকে সাপটে গেলা শক্ত। তবে নিউ জার্সির কাছাকাছি 5-7 মাইলের মধ্যে যা যা আছে তা আমরাই দেখিয়ে দেব। ওটা তো আমাদেরই দায়িত্ব। আর ডলার নিয়ে বেশি ভাববেন না, যদি কম পড়ে যায় আমরা তো আছি। বলতে লজ্জা নেই, নিউ ইয়র্ক নামটি বহুদিন যাবৎ আমার ভিতরে বিদ্যুতের মতো ক্রিয়া করে। ওই আজব নগরীর আকাশরেখার যে ছবি মাঝে মাঝেই দেখতে পাই, বা গল্প শুনেছি, বা চলচ্চিত্রে প্রত্যক্ষ করেছি, ততবারই মনে হয়েছে, আহা, যদি একবার যেতে পারতুম। খোদ আমেরিকাতেই এমন অনেক সাহেব আছে যারা কদাচ নিউ ইয়র্ক যাননি। আমাদের এই পশ্চিমবঙ্গে যেমন কানু বিনা গীত নাই, অর্থাৎ কলকাতা ছাড়া গতি নাই, আমেরিকায় তো তেমন নয়। এখানে লেখাপড়া, চিকিৎসা, কেনাকাটা, বেড়ানো সব কিছুর জন্যই দেশ শুদ্ধ লোক কলকাতার দিকে চাতকের মতো চেয়ে আছে। আমেরিকায় তো তা নয়। সেখানে নিতান্ত একটা গেঁয়ো শহরেও সব কিছুই পাওয়া যায়। অঢেল জিনিসপত্র, প্রথম শ্রেণীর চিকিৎসা, লেখাপড়ার ঢালাও ব্যবস্থা। নিউ ইয়র্কের মুখাপেক্ষী থাকার দরকার নেই। তাছাড়া নিউ ইয়র্ক এবং গোটা আমেরিকার মধ্যে চরিত্রগত ফারাকও অনেক। সঙ্গে চোর, গুন্ডা, পকেটমার, গণিকা, ঠকবাজ, ভিখিরিতে আকীর্ণ নিউ ইয়র্কের সঙ্গে হাডসন নদীর ওপারের নিউ জার্সির কত না পার্থক্য। নিউ ইয়র্কের নরক থেকে সে যেন ইডেনের স্বর্গোদ্যানে প্রবেশ। এ আমার কথা নয়, আমেরিকাবাসীদেরই কথা। তবু নিউ ইয়র্ক বহুকাল ধরে আমার সামনে দিল্লিকা লাড্ডু হয়ে দোল খাচ্ছিল। জন্মের শোধ সেই নিউ ইয়র্কটা একবার দেখা হয়ে গেলে আর কিছু হোক না হোক ক্ষতি নেই। ধ্রুবকে সেই কথাটাই বললুম। ধ্রুব হেসে উঠে বলল, নিউ ইয়র্ক আপনাকে রোজ দেখাবো, সবটা দেখাবো। ধ্রুব তার কথা রেখেছিল। নিউ ইয়র্কের পথে পথে তার সঙ্গে বিস্তর ঘুরেছি, আর ঘুরেছি সুমিত্রা বৌদির সঙ্গে। নিউ ইয়র্কে আমার সঙ্গী হয়েছে সুপ্রিয়, প্রবীর, ভবানী আর আললিকাও। তবে নিউ ইয়র্ক শহরটার বিশালত্ব এই কলকাতায় বসে কল্পনা করে ওঠাও কঠিন। ব্রুকলিন, ব্রঙ্কস, কুইন্স, ম্যানহাটন আর স্ট্যাটেন আইল্যান্ড, মোট এই 5টি বড় নিয়ে নিউ ইয়র্ক। যে কোনো একটি বড় গোটা কলকাতাকে গ্রাস করে বসে থাকতে পারে। নিউ ইয়র্কে কটা কলকাতা ভরা যাবে আমি সঠিক জানি না,
তবে এক রাতে কুইন্সের জ্যামাইকা অ্যাভিনিউতে পথ হারিয়ে মাইল 20 পাল্লায় উজান ভাটেন করতে হয়েছিল। ভয়াবহ নিউ ইয়র্কের নিশুত রাতে গা ছমছম পরিবেশে প্রবীরের গাড়িতে বসে আমার জ্ঞানোদয় হলো জ্যামাইকা অ্যাভিনিউয়ের মতো লম্বা রাস্তা কলকাতায় তো একটিও নেই। 20 মাইল পর্যন্ত জ্যামাইকা অ্যাভিনিউর শেষ দেখতে পাইনি। তাহলে কুইন্স এলাকাটা কত বড়! ভাবতে ভাবতে কলকাতা গর্বী আমি বিস্ময়ে জবুথবু হয়ে পড়েছিলাম। তবু বলি, নিউ ইয়র্কের সবটা দেখে ওঠা নিউ ইয়র্কবাসীর পক্ষেও সম্ভব হয়ে ওঠে না। ধ্রুব যখন কেনেডি এয়ারপোর্ট থেকে আমাকে নিউ ইয়র্কের পাশ কাটিয়ে নিউ জার্সিতে নিয়ে যাচ্ছিল, তখন সে বলেছিল, দাদা, আমি রোজ নিউ ইয়র্কে আসি, রোজ নানা এলাকায় ব্যবসার খাতিরে ঘুরে বেড়াতে হয়, তবু রোজই নিউ ইয়র্ককে নতুন রকম লাগে। এ এক অদ্ভুত শহর, কিছুতেই চিনে ওঠা যায় না। নিউ ইয়র্কে শুধু রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াতেও এত ভালো লাগে, এত কিছু চোখে পড়ে, এত কিছু চমকে বা অবাক করে দেয় যে নিজেকে বড্ড গাঁইয়া লাগে। সোঁদরবন থেকে হঠাৎ কলকাতায় এসে পড়লে যেমনটা লাগে আর কি। আমি মফস্বলের ছেলে, পূর্ববঙ্গে জন্মানোর পর বাল্য কৈশোর কেটেছে বিহার, উত্তর বাংলা, অসমের পাহাড় জঙ্গল ঘেরা রেল কলোনিতে। ভারী জনবিরল সব জায়গা। কলকাতাতেও বাল্যকালের কিছুটা সময় কেটেছিল বটে, কিন্তু সেই অভিজ্ঞতা তেমন গভীর নয়। মফস্বলে ঘুরে বেড়াতে বেড়াতে খুব ইচ্ছে হতো বড় হয়ে আমি কলকাতায় থাকব। মাঝে মাঝে বেড়াতে টেড়াতে কলকাতায় এলে ভারী মুগ্ধ হয়ে যেতাম। টিকিওয়ালা ট্রাম, চলন্ত বাড়ির মতো দোতলা বাস, জাদুঘর, চিড়িয়াখানা, মনুমেন্ট, হাওড়া ব্রিজ, আরও কি গিজগিজে ভিড়, আর কত না রঙিন দোকানপাট। এরকম জায়গা আর কোথায় আছে? এখানে যে রোজ রাসের মেলা, নিত্য রথযাত্রার ভিড়। বড় হয়ে যখন কলকাতায় থানা গাড়লুম, তখনও মনে হয়েছে বাস্তবিক এরকম জায়গা আর নেই। 30 বছরের ওপর টানা কলকাতায় বাস করেও আজ অবধি আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢুকিনি, মনুমেন্টের মাথায় চড়িনি, ফিয়ার্স লেনে যাইনি। তবু কলকাতা এখনও সম্মোহিত করে রাখতে পারে আমাকে। কিন্তু নিউ ইয়র্ক দেখার পর কলকাতা আমার কাছে নিতান্তই সুতানুটি গোবিন্দপুর হয়ে গেল। এমনকি লন্ডন দেখে অবধি আমি নাক কুঁচকেছিলাম। এই লন্ডন? লালুদা অর্থাৎ লালমোহন হোর জরুরি বার্তা পাঠালেন, ডিসিপিএলে গিয়ে যেন এক ভদ্রলোকের সঙ্গে দেখা করি, তিনি টিকিটের ব্যবস্থা করবেন। পূর্বতন কুলজিয়ান কোম্পানি এখন ডিসিপিএল, মালিক সাধন দত্ত। ধনী বাঙালি, সফল বাঙালির মুষ্টিমেয়তার মধ্যে সাধন দত্ত একজন। মাল্টি ন্যাশনালের মালিক। বছরে বেশিরভাগ সময়ই কাটে তার ফিলাডেলফিয়ায়। অতি সজ্জন মানুষ। পৃথিবীর সবচেয়ে ব্যস্ত ও ভ্রমণশীল মানুষদের তালিকায় তার নামটিও যুক্ত হয়ে থাকে। পার্ক স্ট্রিটে 3খানা বাড়ি নিয়ে ডিসিপিএলের অফিসটি দেখলে চোখ ধাঁধিয়ে যায়। মার্কিন বাঙালিরা তাঁকেই আমার স্পন্সর করেছেন। ভাগ্যক্রমে ডিসিপিএলের কর্মী তরুণ কবি মৃণাল দত্ত। তাকে ধরলুম, ভাই, ছোটাছুটি করবার সময় আমার হাতে নেই, পুজোর লেখা শেষ করতে হবে, তুমি সহায় হও। সে সানন্দে সহায় হলো। পাসপোর্টটা তার হাতে তুলে দিতে পেরেছিলাম যাত্রার মাত্র কয়েকদিন আগে। এয়ার ইন্ডিয়ার সুদীপ্ত অন্য দিক থেকে মদত দিতে লাগলো। তারপর আমাকে আর বিন্দু মাত্র ঝামেলা পোয়াতে হয়নি। টিকিট সমেত 3টে ভিসা মাত্র 2 দিনে হয়ে গেল। সেটা কথা নয়, চিরকালই কিছু গেঁতো লোকের ঝঞ্ঝাট অন্যেরা পোয়ায়।
আমার ঝঞ্ঝাটটা হচ্ছিল মানসিক দিক দিয়ে। শেষ পর্যন্ত নিউ ইয়র্ক যাচ্ছি তো, নেগেটিভ জ্যোতিষীদের কথা কোনো কারণে ফলে যাবে না তো? পজিটিভ জ্যোতিষীরা আমাকে স্তোক বাক্য দিয়ে ভোলানোর চেষ্টা করেনি তো? বন্ধুরা, এখানে শেষ হয়ে গেল আজকের দ্বিতীয় পর্বটি। যদি ভালো লাগে তাহলে প্রথম পর্ব শোনার জন্য এই যে ভিডিও রয়েছে তার নিচের বারে ক্লিক করলেই চ্যানেলের হোম পেজ পেয়ে যাবেন। হোম পেজে পাবেন বাঙালির আমেরিকা দর্শন প্লেলিস্টে, সেখান থেকে শুনে নেবেন। আর যদি আরও গল্প শুনতে চান তাও প্লেলিস্টেই পাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন বেশি বেশি করে। আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আজকে বিদায় নিলাম। নমস্কার।